Welcome student. Welcome to your favorite chemistry channel কেম ও ক্যাফেতে তোমাদের অনেক অনেক স্বাগত। আমার শারীরিক অসুস্থতার জন্য আমি কদিন ভিডিও আপলোড করতে পারিনি, তার জন্য সরি, কারণ তোমরা ভিডিওর জন্য ওয়েট করে থাকো। সো এক্সট্রিমলি সরি ফর দ্যাট। তো আমরা আবার ফুল ফর্মে ফিরে এসেছি। আজকে ক্লাস 12 এর অ্যালকোহল ফেনল ইথারের নেক্সট যে টপিক, আমরা অ্যালকোহলের কেমিক্যাল প্রপার্টিজ শুরু করেছি। সেখানে বিভিন্ন ধরনের অ্যালকোহল বেসড যে রিঅ্যাকশনগুলো আছে, টু টাইপস অফ রিঅ্যাকশনস আমরা বলেছিলাম, যেখানে OH বন্ড ক্লিভেজ হয় এবং CO বন্ড ক্লিভেজ হয়। এই দু ধরনের বন্ড ক্লিভেজ আমরা দেখতে পাই। এই পুরো জিনিসটা আমরা ডিটেইলসে ডিসকাস করেছি। সুতরাং এখানে আমরা আজকে যেটা দেখবো সেটা হচ্ছে এস্টারিফিকেশন রিঅ্যাকশন। দিস ইজ অলসো আ টাইপ অফ OH বন্ড ব্রেকিং। এটাও কিন্তু একটা OH বন্ড ব্রেকিং এর বিক্রিয়া, বাট সেটা আমরা ইন ডিটেইলসে একটু দেখব, এবং তার সাথে CO বন্ড ব্রেকিং কিভাবে হয়ে থাকে বা সেই ব্রেকিং হলে কি ধরনের বিক্রিয়া হয়ে থাকে সেটাও কিন্তু আমরা একটু দেখব। তো আমরা শুরু করি। প্রথমেই আমরা যেটা আজকে করব সেটা হচ্ছে এস্টারিফিকেশন রিঅ্যাকশন বা এস্টারিফিকেশন বিক্রিয়া। এস্টারিফিকেশন বিক্রিয়া এস্টারিফিকেশন বিক্রিয়া মানে এস্টার তৈরি হওয়া। এস্টার মানে কি? এস্টার মানে হচ্ছে আর সি ডাবল বন্ড ও ও আর, এই জিনিসটাকে আমরা বলে থাকি কি, এটাকে বলে থাকি এস্টার। এবার এখানে আর গ্রুপ দুটো সেম হতে পারে, আলাদা হতে পারে, সেটা অন্য ব্যাপার। তাহলে এটাকে আমরা বলে থাকি এস্টার। তার মানে এস্টার তৈরি হবে। এস্টার তৈরি কিভাবে হবে? এস্টার তৈরি হবে ইফ অ্যাসিড প্লাস অ্যালকোহল যদি রিঅ্যাকশন করে তখন তৈরি হবে এস্টার। অ্যাসিড প্লাস অ্যালকোহল রিঅ্যাক্ট করে তৈরি করবে এস্টার। তাহলে এটা কিন্তু নরমালি হবে না, এটা হবে ইন দ্যাট কেস সেখানে যদি একটা স্ট্রং অ্যাসিডের প্রেজেন্স থাকে, অর্থাৎ ইন প্রেজেন্স অফ স্ট্রং অ্যাসিড একমাত্র কিন্তু এস্টার প্রিপারেশন হবে, আদারওয়াইজ কিন্তু এস্টার প্রিপারেশন হবে না। এইবারে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে আমরা এই যে রিঅ্যাকশনটা দেখছি, দিস রিঅ্যাকশন ইজ রিভার্সিবল ইন নেচার। এটা হচ্ছে রিভার্সিবল বিক্রিয়া। নরমালি কি হয়ে থাকে, বিক্রিয়াটা একটা রিভার্সিবল ওয়েতে চলে। মানে আমি যদি ঘটনাটা, আমি যদি এবার মেকানিজমটা হিসাবে দেখার আগে দেখি, তাহলে এখানে একটা ধরো আর সি ডাবল ও এইচ প্লাস ধরো অ্যালকোহল আছে এইচ ও আর, এটা ড্যাশ করে দিলাম আর বোঝার সুবিধার জন্য। এখানে আমি কি করছি, এটা একটা রিভার্সিবল রিঅ্যাকশন এবং ইন প্রেজেন্স অফ এইচ প্লাস এখানে কি হবে, এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে। এই জিনিসটা মেকানিজমটা যখন বুঝবো তখন তো আমরা দেখতেই পারবো যে এটা কেন হচ্ছে না হচ্ছে। নাহলে নর্মালি আমাদের চিন্তা হতে পারে বা আমাদের মাথায় আসতে পারে যে অ্যাসিড আর সি ডবল এইচ অ্যাসিড, তাহলে অ্যাসিড থেকেই নিশ্চয়ই হাইড্রোজেন বেরোবে। এখান থেকে যে জিনিসটা নির্গত হয় সেটা হচ্ছে H2O বেরিয়ে যায়, বাট H2O এর মধ্যে হাইড্রোজেনটা কোথা থেকে বেরোবে এবং OH-টা কোথা থেকে বেরোবে, এটা খুব ইম্পর্টেন্ট বোঝা এখানে। ঠিক আছে, নরমালি কিন্তু গুলিয়ে ফেলবে না, কারণ মনে হতে পারে স্যার অ্যাসিড তো অ্যাসিড H+ লিবারেট করবে, এটা তো অলওয়েজ ট্রু। বাট অ্যাসিড H+ লিবারেট করবে, এটা ট্রু, এটা ঠিকই, কিন্তু যেটা হচ্ছে মেকানিস্টিক্যালি ব্যাপারগুলো কিন্তু ভ্যারি করতে পারে। বাট সেই জন্যই দেখতে পাওয়া যায়, কি দেখতে পাওয়া যায় না, এখানে যে অ্যাসিডের OH গ্রুপটা আছে সেটা বেরিয়ে যায় এবং H-টা বেরোয় কোথা থেকে, H-টা বেরোয় কিন্তু অ্যালকোহল থেকে। ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব ভালো করে এটা মাথায় রাখবে যে এখানে OH গ্রুপটা কোথা থেকে বেরোচ্ছে এবং H গ্রুপটা কোথা থেকে বেরোচ্ছে। আবার রিপিট করছি, OH গ্রুপটা বেরোচ্ছে কোথা থেকে, অ্যাসিড থেকে, এবং H গ্রুপটা বেরোচ্ছে কোথা থেকে, H গ্রুপটা বেরোচ্ছে অ্যালকোহল থেকে। এটা মাথায় রাখবে।
এবং এই রিঅ্যাকশনটার পাথটা বোঝার জন্য, তার রিঅ্যাকশনটা বোঝার জন্য কি হয়ে থাকে, এই অক্সিজেনটাকে নরমাল অক্সিজেন না নিয়ে এটাকে আইসোটোপিক অক্সিজেন নেওয়া হয়। অর্থাৎ ইন দ্যাট কেস ও স্টারটাকে আমরা বলতে পারি O18। অর্থাৎ এখানে নরমাল অক্সিজেন বাদ দিয়ে এখানে আইসোটোপিক অক্সিজেন নেওয়া হয়েছে। তার কারণ হচ্ছে নরমাল অক্সিজেন হলে আমরা অক্সিজেনটা কার কাছে হয়েছে সেটা আমাদের কাছে বোঝাটা একটু কষ্টকর হয়ে যায়, সেজন্য আমরা এখানে আইসোটোপিক অক্সিজেন ব্যবহার করে থাকি। তাহলে আমরা এখানে প্রোডাক্ট আমরা তাহলে কি পাচ্ছি, আর সি ডাবল বন্ড ও, ও আর, তাহলে ও এর মাথায় থাকবে স্টার। এই রিঅ্যাকশনটা এইভাবেই কিন্তু থাকে। আমরা রিঅ্যাকশন দেখবো যে কিভাবে হতে পারে, মেকানিস্টিক্যালিও আমরা গোটা জিনিসটা কিন্তু লক্ষ্য করব, সেটা পরের কথা। তাহলে এখানে যেটা হবে সেটা হচ্ছে H2O তৈরি হবে। নাও এখানে কি ঘটনা ঘটতে পারে, এখানে যে ঘটনাটা ঘটতে পারে, এখানে ওই যে ও আর যেটা অ্যাড হয়েছে এটা কিন্তু একটা ভালো লিভিং গ্রুপ হিসাবে আছে। তাহলে এখানে যদি আমি H2O কে রেখে দিই, এখানে যদি আমি H2O কে রেখে দিই তাহলে কিন্তু রিঅ্যাকশনটা আবার কি হতে পারে, আবার যে আমার ব্যাকওয়ার্ড ডিরেকশনে চলে যেতে পারে। বাট আমাকে এস্টার পেতে হবে, উই নিড এস্টার। সেই জন্য আমাকে কি করতে হবে, আমাকে H2O রিমুভ করতে হবে, এটা মাথায় রাখতে হবে। সো আমাদের কি দরকার, আমাকে এখানে H2O টাকে কি করতে হবে, H2O কে রিমুভ করতে হবে, রিমুভ করতে হবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে যে H2O কে কিন্তু আমাকে বের করতে হবে, আদারওয়াইজ প্রোডাক্ট কিন্তু আমরা পাবো না, রিঅ্যাকশনটা কিন্তু আবার কি হয়ে যাবে, রিঅ্যাকশনটা কিন্তু ব্যাকওয়ার্ড ডিরেকশনে চলে যাবে। তাহলে এখানে এইভাবে আমরা কি পেয়ে গেলাম, আমরা এখানে আমাদের যেটা পাওয়ার ছিল সেটা হচ্ছে এস্টার আমরা কিন্তু পেয়ে গেছি। ক্লিয়ার হয়েছে জিনিসটা? তাহলে হাইড্রোজেন বেরোচ্ছে কোথা থেকে, আমি এখানে লিখে দিচ্ছি যে H বের হবে অ্যালকোহল থেকে, আর OH বের হবে অ্যাসিড থেকে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মাথায় রাখতে হবে যে H কোথা থেকে বেরোবে এবং OH কোথা থেকে বেরোবে। এই ঘটনাটা খুব ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট সেটা আমরা এবারে আসছি। তাহলে দেখো এখানে কি হলো, এটা কি ধরনের ক্লিভেজ হলো তাহলে OH এর বা অ্যালকোহলের। দেখো আমার কোন বন্ডটা ব্রেক করেছে, আমার এই বন্ডটা ব্রেক করেছে। অর্থাৎ এটা একটা কিসের এক্সাম্পল, এটা একটা আমার OH বন্ড ক্লিভেজের এক্সাম্পল, তাই তো? এটা হচ্ছে আমার OH বন্ড ক্লিভেজের এক্সাম্পল। এটা কিন্তু বুঝতে পারা গেল। আমরা মেকানিস্টিক্যালি দেখবো যে কেন, কোথায়, কিভাবে এক্সাম্পলটা হচ্ছে না হচ্ছে, পুরো জিনিসটা আমরা মেকানিস্টিক্যালি দেখবো। তার আগে তোমরা জিনিসটা বোঝার চেষ্টা করো যে আমরা রিঅ্যাকশনটা যখন করব তখন ইজিলি করব কিভাবে। ঠিক আছে? তাহলে দেখো এটা আমরা অ্যাসিডের জন্য করলাম। এরপরে আমরা যে সমস্ত আমাদের অ্যাসিড ডেরিভেটিভস থাকে, অর্থাৎ যেগুলো অ্যাসিড থেকে যেগুলো তৈরি হয়, যেমন অ্যাসিড অ্যানহাইড্রাইড, অ্যাসিড অ্যানহাইড্রাইডের তাহলে সাথে যদি রিঅ্যাকশন করি তাহলে কি হবে দেখি। অ্যাসিড অ্যানহাইড্রাইড মানে CH3CO ও, তার মানে দেখো অ্যাসিড অ্যানহাইড্রাইড মানে হচ্ছে দুটো অ্যাসিড থেকে দুটো অ্যাসিডের বিক্রিয়া করা হয়েছে এবং সেখান থেকে কি হয়েছে, এখনো জল বেরিয়ে গেছে। অ্যানহাইড্রাইড মানে কি, অ্যানহাইড্রাইড মানে হচ্ছে জল বেরিয়ে যাওয়া। তাহলে এটা একটা আমার অ্যানহাইড্রাইড। তাহলে দেখো অ্যানহাইড্রাইডের সাথে যদি আমি অ্যালকোহলের রিঅ্যাকশন করাই, সাপোজ অ্যানহাইড্রাইডের সাথে আমি এখানে HO, এখানে দেখো আমি ও এর মাথায় স্টারটা দিয়ে রাখছি আর এখানে দিয়ে রাখছি CH3। ঠিক আছে? সাপোজ এইটা রিঅ্যাকশনটা দেওয়া হয়েছে ইন প্রেজেন্স অফ কি, ইন প্রেজেন্স অফ H+। তাহলে কি প্রোডাক্ট হবে, একই রকম ভাবে মাথায় রাখো যে অ্যালকোহল থেকে বেরোবে আমার হাইড্রোজেন এবং অ্যানহাইড্রাইড থেকে বেরোবে নেক্সট এক্সট্রা যে পার্টটা আছে সেই পার্টটা। তার মানে আমার অ্যানহাইড্রাইড থেকে বেরোবে কোনটা, অ্যানহাইড্রাইড থেকে বেরোবে ও এর সাথে যে পার্টটা আছে সেই পার্টটা। অর্থাৎ এখানে আমি প্রোডাক্ট হিসাবে দেখো কি পাচ্ছি, আমি প্রোডাক্ট হিসাবে পাচ্ছি CH3CO OCH3, অর্থাৎ একটা এস্টার পাচ্ছি। তার সাথে কি পাচ্ছি, তার সাথে পাচ্ছি CH3COOH, অর্থাৎ আমরা অ্যাসিড পেয়ে যাচ্ছি। এস্টার
প্লাস অ্যাসিড পাচ্ছি কখন, যখন অ্যানহাইড্রাইডের সাথে অ্যালকোহলের রিয়াকশন করব কার প্রেজেন্সে, এইচ প্লাসের প্রেজেন্সে, তখন আমরা পেয়ে যাব কি, তখন আমরা পেয়ে যাব হচ্ছে এস্টার প্লাস অ্যাসিড। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মাথায় রাখো জিনিসগুলো, যে এস্টার প্লাস অ্যাসিড পাচ্ছি, কারণ কনভার্সন দিতে পারে তোমাকে, তখন আমাকে মাথায় রাখতে হবে কোথা থেকে কি কনভার্সন হয়ে যাচ্ছে, মানে কেন এটা বেরোচ্ছে। একই রকম ভাবে যে এখানে আমার অ্যাসিডের OH গ্রুপটা বেরিয়েছিল, তাহলে এখানে আমার OCOCH3 গ্রুপটা বেরিয়ে যাবে, বিকজ ইট ইজ অলসো আ ভেরি গুড লিভিং গ্রুপ। এবার আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে H প্লাসটা এখানে আমার দিই কেন, H প্লাসটা দিই কেন, তার H প্লাসটা দেওয়ার পিছনে কি কারণ আছে, প্রত্যেকটা যখন আমরা ইন মেকানিজম বা মেকানিস্টিক ওয়েতে যখন আমরা যাব, তখন কিন্তু আমরা খুব ইজিলি ফলো করতে পারবো। এরপরে দেখো আমি একটা জিনিস এখানে দেখিয়েছি, সেটা হচ্ছে যে এই যে ও স্টারটা দিলাম, এইটাই ইম্পর্টেন্ট, কিন্তু এখানে এখানে অনেক সময় কি করে এই ও স্টারটা চেঞ্জ করে দেওয়া হয়ে থাকে, বা এরকমও দেওয়া হতে পারে CH3CO, এটা ডি দিয়ে দিল, ডয়টেরিয়াম দিয়ে দিল, তাহলে কিন্তু তোমাকে জাস্ট বুঝতে হবে যে কোথা থেকে কোন জিনিসটা বেরোচ্ছে। তার মানে আমার এই পার্টটা বেরোচ্ছে অ্যানহাইড্রাইড থেকে, এবং হাইড্রোজেন পার্টটা বেরোচ্ছে কোথা থেকে, হাইড্রোজেন পার্টটা আমার বেরোচ্ছে অ্যালকোহল থেকে, এটা কিন্তু আমাকে বুঝতে হবে। ঠিক আছে, এরপরে দেখো ঠিক একই রকম ভাবে আমি যদি অ্যাসিড ক্লোরাইডের সাথে রিঅ্যাকশন করি, অ্যাসিড ক্লোরাইড, দ্যাট মিন্স ইফ উই রিঅ্যাক্ট উইথ CH3COCl, অর্থাৎ অ্যাসিটাইল ক্লোরাইডের সাথে যদি আমি রিঅ্যাকশন করাই, কার অ্যাসিটাইল ক্লোরাইডের সাথে আমি যদি অ্যালকোহলের রিঅ্যাকশন করি, অর্থাৎ যদি আমি মিথানলের রিঅ্যাকশন করি, তাহলে এখানে কি হবে, এখানে একই রকম ভাবে, এখানে দেখো নিশ্চয়ই আমার ও কোনো পার্ট নেই, তাহলে নিশ্চয়ই এই পার্টটা আমার বেরোবে, তাহলে কোন পার্টটা বেরোবে, আমার এই পার্টটা বেরোবে, এবং এখান থেকে এইচ বেরোবে, অর্থাৎ এই রিঅ্যাকশনটা কি হবে, এখানে দেখো প্রথমে রিঅ্যাকশনটা আমি বলে দিই, ঠিক আছে, রিঅ্যাকশনটা কখন হবে, তাহলে প্রোডাক্ট হিসেবে আমি পেয়ে যাব এখানে অবভিয়াসলি এস্টার OCH3 এবং পেয়ে যাব HCl, বাট এখানে একটা কিন্তু আছে। কিন্তু কি, কিন্তু হচ্ছে এই যে HClটা তৈরি হলো, এই HClটা কিন্তু আবার ফার্দার রিঅ্যাক্ট করতে পারে, রিঅ্যাক্ট করে রিঅ্যাকশনটাকে কি করতে পারে, আবার ব্যাকওয়ার্ড ডিরেকশনে যেতে পারে। কথাগুলো শোনো, যে যতটুকু কথা বলছি প্রত্যেকটা জিনিস ইম্পর্টেন্ট, সেজন্য ভিডিও স্কিপ করবে না, ভিডিও স্কিপ করবে না, প্রথম শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখবে, কারণ প্রত্যেকটা কথা যে আমি এখানে বলছি প্রত্যেকটা কথা কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য, তাই প্রথম থেকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। যদি ভিডিওগুলো ভালো লাগছে তাহলে ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করো, বন্ধুদের মধ্যে বেশি বেশি করে পৌঁছে দাও, যাতে এই সময়ে সবাই পড়াশোনাটা ঠিকঠাক চালিয়ে যেতে পারে, কারণ বাংলা মিডিয়ামে এত ভালো কোয়ালিটির ভিডিও আর কোথাও নেই, আমি এটুকু বলতে পারি। সুতরাং তোমরা কিন্তু জিনিসগুলো যদি ফলো করো, তোমাদের যে কোনো লেভেলের এক্সামের জন্য, সেটা বোর্ড এক্সাম হোক, জেই হোক, নিট এক্সাম হোক, যে কোনো এক্সামের জন্য কিন্তু তোমাদের এইটা কাজে লাগবে, এটুকু আমি গ্যারান্টি দিতে পারি। তাহলে এখানে কি বলতে চাইছি, যেখানে ছিলাম সেটা হচ্ছে HCl যেটা উৎপন্ন হয়েছে, সেই HClটাকে উই হ্যাভ টু রিমুভ দ্য HCl, আমাকে HClটা বের করতে হবে। তাহলে HCl যদি বের করতে আমাকে কি করতে হবে, সেই জন্যই রিঅ্যাকশনটা কি করা হয়ে থাকে, রিঅ্যাকশনটা পিরিডিনের প্রেজেন্সে করা হয়। সো রিঅ্যাকশনটা কিসের প্রেজেন্সে করা হচ্ছে, পিরিডিনের প্রেজেন্সে করা হচ্ছে, ঠিক আছে। কেন করা হচ্ছে পিরিডিনের প্রেজেন্সে, তার কারণ হচ্ছে এই পিরিডিন এমন একটা জিনিস যেটা কি করে HCl এর সাথে রিঅ্যাক্ট করে, এবং মানে পিরিডিন এখানে কি আমরা যদি বলি যে পিরিডিন হচ্ছে এখানে HCl রিমুভার হিসাবে কাজ করে, বা এটাকে বলা হয়ে থাকে HCl স্ক্যাভেঞ্জার বলা হয়ে থাকে এটাকে, বা এটাকে স্ক্যাভেঞ্জার কথার অর্থ হচ্ছে রিমুভ করে নেওয়া, অর্থাৎ HCl স্ক্যাভেঞ্জার বলছি বা HCl রিমুভার বলছি। তার মানে ইন প্রেজেন্স অফ পিরিডিন এই রিঅ্যাকশনটা কখনোই ব্যাকওয়ার্ড ডিরেকশনে আসবে না, আমাদের যেটা পাওয়ার দরকার ছিল, অর্থাৎ রিঅ্যাকশনটা ইন প্রেজেন্স অফ ফরওয়ার্ড ডিরেকশনে আমরা কিন্তু সেখানে পেয়ে যাব। তাহলে এখানে কি হলো, এখানে HCl স্ক্যাভেঞ্জার হিসাবে কে ইউজ করছে, ব্যবহৃত হচ্ছে পিরিডিন। কেন ব্যবহৃত হচ্ছে, তার কারণ হচ্ছে পিরিডিন HCl এর সাথে রিঅ্যাকশন করে, আমি এখানে দেখো লিখে দিচ্ছি যে কেন ব্যবহৃত হয়, তার কারণ হচ্ছে পিরিডিন HCl এর সাথে রিঅ্যাক্ট করে তৈরি করে দেয়, সরি, NH+Cl-, অর্থাৎ এটাকে বলা হয়ে থাকে পিরিডিনিয়াম ক্লোরাইড, ঠিক আছে। কি তৈরি করে,
পিরিডিনিয়াম। ক্লোরাইড তৈরি করে দেয়। ঠিক আছে, তাহলে রিয়াকশন করছে কার সাথে? এই সেলের সাথে। কেন এই সেলের সাথে রিয়াকশন করছে? তার কারণ হচ্ছে রিমুভ করার জন্য। কেন এই সেল রিমুভ করতে হবে? তার কারণ রিয়াকশনটা আদারওয়াইজ ব্যাকওয়ার্ড ডিরেকশনে চলে যাবে, অর্থাৎ আমরা আমাদের প্রোডাক্ট পাবো না, এটা মাথায় রাখতে হবে। তাহলে এখানে কি হচ্ছে, এখানে এই সেলের সাথে রিয়াকশন কেন করাতে হচ্ছে পিরিডিনকে? তার কারণ হচ্ছে রিমুভ করার জন্য। প্রত্যেকটা জিনিস ইম্পর্টেন্ট, পয়েন্ট ইম্পর্টেন্ট। দেখো তোমাকে রিয়েজেন্ট মাথায় রাখতে হবে। তুমি যদি এখানে পিরিডিন না দাও তাহলে এই গোটা রিয়াকশনটা তোমার কাছে ভুল, ইউ উইল গেট আ বিগ জিরো। তাহলে যদি জিরো পেতে না চাও তাহলে প্রত্যেকটা কথা ভালো করে শোনো, যে এখানে আমরা কেন পিরিডিনকে ব্যবহার করছি, কিসের জন্য ব্যবহার করছি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ক্লিয়ার? ওকে, তাহলে এবার আমরা একটু মেকানিস্টিক ওয়েতে চলে যাই। অর্থাৎ মেকানিস্টিক্যালি আমরা ব্যাপারটাকে দেখব যে এস্টারিফিকেশন বিক্রিয়াটা হয় কি করে। ঠিক আছে, দেখো প্রথমে কি করছি, অ্যাসিড নিচ্ছি RCOOH প্লাস অ্যালকোহল নিচ্ছি R-OH। ওকে, এখানে কি হচ্ছে, এখানে H প্লাস নেওয়া হচ্ছে। এখানে আমরা H প্লাস হিসাবে কনসেন্ট্রেটেড H2SO4 ব্যবহার করতে পারি, H প্লাসের সোর্স হিসাবে আর কি। দেখো এখানে আমি কি করছি, এখানে দেখো এই H প্লাসটাকে নেওয়ার মতো দুটো জায়গা আছে। ঠিক আছে, এখানে H প্লাসটাকে নেওয়ার মতো দুটো জায়গা আছে। তাহলে আমার এখানে এই অক্সিজেনের লোন পেয়ার আছে। ঠিক আছে, এবং এখানে অক্সিজেনের লোন পেয়ার দিয়ে অক্সিজেন তার H প্লাসটাকে খুব ইজিলি কিন্তু কি করতে পারে, টেক আপ করতে পারে। ঠিক আছে, কেন করবে টেক আপ, বা করার কারণটা কি হতে পারে? ঠিক আছে, যে এখানে অ্যাসিড এবং অ্যালকোহলের মধ্যে অ্যালকোহল অ্যাজ এ নিউক্লিওফাইল হিসাবে কাজ করবে। ঠিক আছে, অ্যালকোহল অ্যাজ এ নিউক্লিওফাইল হিসাবে এখানে কিন্তু কাজ করবে। তাহলে এখানে যদি H প্লাসটা টেক আপ করে তাহলে নেক্সট কি আমরা দেখতে পাবো, যে RCO হয়ে যাবে এবং O এর মাথায় হয়ে যাবে প্লাস চার্জ। কেন প্লাস চার্জ হয়ে যাচ্ছে? তার কারণ হচ্ছে যে এখানে অক্সিজেন তার লোন পেয়ার দিয়ে H প্লাসটা টেক আপ করে নিয়েছে বলে। ঠিক আছে, এরপরে দেখো একটা জিনিস, অক্সিজেনের মাথায় নেগেটিভ চার্জ, হাইলি আনস্টেবল। ও বলবে ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। তার মানে আমাকে এখানে প্লাস চার্জ নষ্ট করতে হবে। কেন নষ্ট করতে হবে? তার কারণ হচ্ছে অক্সিজেন হচ্ছে কিন্তু একটা ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট এবং হাইলি ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট। ইলেকট্রোনেগেটিভিটি ভ্যালু যথেষ্ট বেশি, তাই তার ইলেকট্রোনেগেটিভিটি ভ্যালু বেশি হওয়ার জন্য সে কিন্তু কোনোদিন তার নিজের উপর প্লাস চার্জ চাইবে না। এটা হাইলি আনফেভারেবল সিচুয়েশন কার জন্য? অক্সিজেনের জন্য। তাই সঙ্গে সঙ্গে এই যে অক্সিজেনটা আমি বললাম, এই যে অক্সিজেন যে লোন পেয়ারটা আছে সেটা সঙ্গে সঙ্গে কি করবে, সঙ্গে সঙ্গে এই অক্সিজেনের প্লাস চার্জকে মুক্তি দেওয়ার জন্য এই অক্সিজেনটা এই সিও সেন্টারে অ্যাটাক করবে এবং এখান থেকে সঙ্গে সঙ্গে ব্যাক করবে লোন ইলেকট্রনগুলো কার কাছে? অক্সিজেনের কাছে। এবং এই যে স্টেপটা এখানে আমরা পেয়ে গেলাম, এই স্টেপটাকেই আমরা বলছি RDS। তার মানে দিস ইজ দ্য রেট ডিটারমিনিং স্টেপ, অর্থাৎ দিস ইজ দ্য স্লোয়েস্ট স্টেপ অফ দ্য রিয়াকশন। কারণ আমরা বলতেই পারি, দেখো একটা জিনিস তুমি মাথায় রাখো, যে আমরা এখানে রেট ডিটারমাইন করছি, অর্থাৎ রেট ডিটারমাইন করছি মানে রিয়াকশনটা স্লো হচ্ছে, ফাস্ট হচ্ছে, কোন ওয়েতে যাচ্ছে না যাচ্ছে, এটা আমরা ডিটারমাইন করতে চাইছি। তাহলে তুমি যদি একটা জিনিস লক্ষ্য করো, ধরো রাস্তায় দুটো গাড়ি যাচ্ছে, দুটো গাড়ির মধ্যে কোনো গাড়ি যদি খুব দ্রুত চলে যায়, গাড়িটা কত গতিবেগে গেল, কি রকম গেল, কত সময় পৌঁছবে, এই আইডিয়াটা কি তুমি সেখান থেকে ক্যালকুলেট করতে পারবে? করতে পারবে না, কোনোদিনই করতে পারবে না। কারণ যেটা ফাস্ট, তোমার ক্যালকুলেশনের জন্য একটা সময় লাগে। ঠিক একই রকম ভাবে স্লোয়েস্ট স্টেপের ক্ষেত্রে কি হয়ে থাকে, আমরা কিন্তু বুঝতে পারি যে কোন পাথওয়েতে রিঅ্যাকশনটা এক্স্যাক্টলি হচ্ছে, অর্থাৎ রিঅ্যাকশনটা ফাস্ট হচ্ছে, তা স্লো হচ্ছে। প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা আইডিয়া করতে পারি কোথা থেকে? আমরা আইডিয়া করতে পারি রেট ডিটারমিনিং স্টেপ থেকে, অর্থাৎ স্লোয়েস্ট স্টেপ থেকে। তাহলে সেটা যদি হয় তাহলে সঙ্গে সঙ্গে আমি এরপরে কি প্রোডাক্টটা পেয়ে যাব, প্রোডাক্ট যেটা পেয়ে যাব, তাহলে এখানে আমার হয়ে গেল OH, এখানেও আবার হয়ে গেল OH। ঠিক আছে, এবং এখানে আমার হয়ে গেল OHR এবং এখানে O এর মাথায় প্লাস চার্জ। ক্লিয়ার? বুঝতে পেরেছো? তাহলে এখানে আমার হয়ে গেল O এর মাথায় প্লাস চার্জ। ওকে,
তাহলে প্রত্যেকটা জিনিস তোমাদের কাছে পরিষ্কার হয়েছে। ওকে, তাহলে দেখো নেক্সট আমার কি হতে পারে। নেক্সট এখানে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে যে এখানে দেখো আমার এখানে কি হচ্ছে, অ্যাসিডিক গ্রুপের মধ্যে RCOH এটা এসছে, দেন অ্যালকোহলের মধ্যে এটা এসেছে, ঠিক আছে। তাহলে এখানে এর পরে কি হবে, আবার দেখো এখানে অক্সিজেনের কাছে একটা প্লাস চার্জ আছে, এখানে আবার অক্সিজেনের কাছে একটা প্লাস চার্জ আছে। তাহলে নেক্সট কি ঘটনাটা ঘটতে পারে তোমরা চিন্তা করে বলো, কি হতে পারে নেক্সট, কি ঘটনাটা ঘটতে পারে। দেখো এখানে যেটা ঘটতে পারে সেটা হচ্ছে এই যে হাইড্রোজেন যেটা ছিল এখানে, সেই হাইড্রোজেনটা তার ইলেকট্রন একে দিতে পারে, ঠিক আছে। তাহলে হাইড্রোজেন যদি ইলেকট্রনটা দিয়ে দেয় তাহলে অক্সিজেনের কাছে H+, এই অক্সিজেনের কাছে প্লাস চার্জটা নষ্ট হয়ে যাবে। তাহলে যদি অক্সিজেনের কাছে প্লাস চার্জটা নষ্ট হয়ে যায় তাহলে নেক্সট কি আমরা এটা পাবো, RCOH OH, এখানে OR, কিন্তু এখানে আর একটা জিনিস বুঝতে হবে, এই যে H+টা যেটা বেরিয়ে যাচ্ছে বাবা, সেই H+টা যাবে কোথায়, H+টা তো আমার নিশ্চয়ই এদিক ওদিক ঘুরে বেড়াবে না, H+টার তো একটা নিশ্চয়ই আমার একটা মানে H+টাকে আমাকে একটা ডিরেকশন দিতে হবে, তাহলে সেই H+টা যাবে কোথায়, এইটা হচ্ছে আমার এখানে কিন্তু এবারে সবচেয়ে বড় প্রশ্ন, যে H+টা কোথায় যাবে। ক্লিয়ার? তাহলে দেখো যে H+টা বেরোলো সেটা হচ্ছে এই যে OH গ্রুপ যে কোনো একটা আছে, যেখানে একটা OH গ্রুপে তুমি কিন্তু কি করতে পারো, অ্যাড করে দিতে পারো। ধরো এখানে একটা আমার OH গ্রুপ আছে, এ কি করবে H+টাকে টেক আপ করে নেবে, তাহলে H+টাকে যদি টেক আপ করে তাহলে কি হবে, তাহলে ধরো এখানে হয়ে গেল R, এখানে হয়ে গেল COH, এখানে হয়ে গেল OH2+, এবং এখানে হয়ে যাচ্ছে OR, ঠিক আছে। ক্লিয়ার? এরপরে কি হবে, এরপরে হাইড্রোজেনটা এখানে যাবে এবং সঙ্গে সঙ্গে দেখো এখানে জল হয়ে বেরিয়ে যাওয়ার প্রবাবিলিটি তৈরি হয়েছে, এবং আমি আগেও বলেছিলাম কোনো মেকানিজমে যদি জল বেরোতে পারে, অর্থাৎ জল যদি লিভিং গ্রুপ হিসাবে বেরোতে পারে, এটা সবচেয়ে ফেভারেবল কন্ডিশন হবে, অর্থাৎ এখান থেকে জল কিন্তু বেরিয়ে যাবে। তাহলে নেক্সট আমি যেটা পেয়ে যাব সেটা হচ্ছে কি আর সি ও ও আর ড্যাশ, ঠিক আছে, ও আর ড্যাশ বেরিয়ে গেল। তাহলে যে H+টা এখানে বেরিয়ে গেল, তাহলে H+টা এখানে বেরোবে কি করে, প্রথম কথা এই H+টা ইলেকট্রনটা দেবে কি করে, দেখো এখানে যেটা হচ্ছে এখানে H+ বেরোচ্ছে, একটা জিনিস মাথায় রাখো, প্রথমেই আমার কি হয়েছিল, প্রথমে যেটা হয়েছিল সেটা হচ্ছে আমার H+ এবং H2SO4টা ভেঙেছিল HSO4- হিসাবে, তাহলে যে HSO4- পড়েছিল সেটা তো আমার সিস্টেমে আছে, এবং এখানে H2SO4টা হচ্ছে তো আমার কি, H2SO4 হচ্ছে আমার ক্যাটালিস্ট, এখানে H2SO4 আমার ক্যাটালিস্ট, তাহলে ক্যাটালিস্টটাকে আমাকে ফিরে পেতে হবে, তাহলে ফিরে পাওয়ার জন্য আমি কি করব, এখানে HSO4- কে এখানে অ্যাটাক করাবো, তাহলে সঙ্গে সঙ্গে আমি ব্যাক হিসাবে কি পেয়ে যাব, সঙ্গে সঙ্গে দেখো আমি ব্যাক প্রোডাক্ট হিসাবে কিন্তু RC+O পেয়ে যাচ্ছি। বুঝতে পেরেছো গোটা ঘটনাটা যেটা হলো? তাহলে আরেকবার শুরু থেকে শেষ পর্যন্ত বলি, যে প্রথমে কি হলো, প্রথমে অ্যাসিড তার CO যে বন্ডের যে অক্সিজেন সেই লোন পেয়ার দিয়ে H+টা টেক আপ করলো, H+টা টেক আপ করার পরে অক্সিজেনের মাথায় প্লাস চার্জ এসে দাঁড়ালো, তারপরে এই প্লাস চার্জটাকে যখন থাকবে, এই প্লাস চার্জটা হচ্ছে হাইলি আনফেভারেবল কন্ডিশন, তাহলে এই আনফেভারেবল কন্ডিশনটাকে নষ্ট করার জন্য কি করতে হবে, অক্সিজেনের মাথায় যে লোন পেয়ার আছে সেই লোন পেয়ারটা দিয়ে আমাকে অ্যাটাক করাতে হবে, তাই লোন পেয়ারটা দিয়ে যে অ্যাটাক করালাম সেটাকেই আমি বলে দিলাম কি, সেটাকেই আমি বললাম রেট ডিটারমিনিং স্টেপ, ঠিক আছে, সেটাকে আমি বলছি রেট ডিটারমিনিং স্টেপ। এবারে এখানে একটা জিনিস লক্ষ্য করো, এই যে OH গ্রুপটা কোথায় অ্যাটাক করছে, এই C+O তে অ্যাটাক করছে, তাহলে সাপোজ ভাবো যে যদি এখানে কোনো বাল্কি গ্রুপ থাকে, অর্থাৎ আর যদি খুব বড় হয়,
আর যদি খুব বড় হয় বা ঠিক একই রকম ভাবে এই অ্যালকোহলের আর ড্যাশ গ্রুপটাও যদি খুব বড় হয়, তাহলে এখানে রিঅ্যাকশন কি রকম হবে? রিঅ্যাকশন খুব স্লো স্টেটে হবে। অর্থাৎ এই নোটটা খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে লিখে রাখো যে রেট অফ এস্টারিফিকেশন, রেট অফ esterification is inversely proportional 1 by steric hindrance। অর্থাৎ ভিড় যত বাড়বে তত আমার রেট স্লো হবে, অর্থাৎ তত আমি এস্টার হিসাবে প্রোডাক্টটা ভালো পাবো না। তার মানে আমাকে মাথায় রাখতে হবে যে আমাকে সবচেয়ে স্মলেস্ট আর গ্রুপটা যদি আমি ইউজ করি, সেক্ষেত্রে আমি সবচেয়ে হাইয়েস্ট প্রবাবিলিটি আছে আমার প্রোডাক্ট পাওয়ার। তাহলে এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে স্টেরিফিকেশনের রেট আমার পুরোপুরি ডিপেন্ড করবে কার উপর? স্টেরিক হিন্ড্রেন্সের উপর। স্টেরিক হিন্ড্রেন্স যত বেশি হবে আমার স্টেরিফিকেশনের রেট কিন্তু তত কম হবে। তার মানে যদি একটা বাল্কি গ্রুপ হয়, যদি মোটা সোটা গ্রুপ হয়, যদি বড় গ্রুপ হয়, তাহলে রিঅ্যাকশনটা করতে কিন্তু এখানে কি হবে? রিঅ্যাকশনটা করতে কিন্তু এখানে একটা আমার বাধা সৃষ্টি হবে, সেটা স্টেরিক হিন্ড্রেন্সের সৃষ্টি হবে। সেটা যাতে না হয় আমাকে লক্ষ্য রাখতে হবে। তার জন্য আমাকে কি করতে হবে? তার জন্য আমাকে স্মলেস্ট আর গ্রুপগুলো ইউজ করতে হবে। ঠিক আছে? তাহলে এখানে যেটা হলো যে এখানে হাইড্রোজেন একই রকম ভাবে তার অক্সিজেনটাকে ফিরিয়ে দিল। যে H প্লাসটা ফিরিয়ে দিল সেটা তো এমনি ঘুরে বেড়াচ্ছিল, সেটা কি করবে? অক্সিজেন তার লোন পেয়ারতে H প্লাসটাকে টেক আপ করলো। যখনই টেক আপ করছে তখন এখানে OH2 একটা লিভিং গ্রুপ হিসাবে বেরোনোর প্রবাবিলিটি পেয়ে যাচ্ছে বা পসিবিলিটি পেয়ে যাচ্ছে। সেই পসিবিলিটিটাকে সাকসেসফুল কে করছে? HSO4-, কারণ তার কাছে নেগেটিভ চার্জ আছে এবং সে সঙ্গে সঙ্গে একটা H প্লাস টেক আপ করে সে H2SO4 এ রূপান্তরিত হয়ে যাবে এবং সঙ্গে সঙ্গে আমি প্রোডাক্ট পেয়ে যাব আমার এস্টার। বুঝতে পেরেছো? তাহলে মেকানিজমটা কিভাবে হলো, অর্থাৎ এস্টারিফিকেশনের মেকানিজম কি হলো মাথায় রাখতে হবে। 3-4টে যে জিনিস এখানে বললাম, যে কোন পদ্ধতিতে রিঅ্যাকশনটা হচ্ছে, কোথায় হাইড্রোজেন বেরোচ্ছে, কোথায় OH বেরোচ্ছে, প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের এখানে ইম্পর্টেন্ট। যে কোন জায়গা থেকে H বেরোবে, কোন জায়গা থেকে OH বেরোবে, কোথায় আমরা কোন রিঅ্যাকট্যান্টটা ইউজ করব, কেন ইউজ করব, এটা কিন্তু প্রত্যেকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য। ক্লিয়ার? বুঝতে পেরেছো? এরপরে আমরা একটা ছোট্ট জিনিস আজকে বলবো, বলে আজকে আমরা শেষ করব, যে আমরা CO বন্ড ক্লিভেজ দিয়ে আমরা এর ডিটেইলস মেকানিজম ওয়াইজ আমরা পরের দিন এটা দেখে নেব। যে আমরা আমাদের OH বন্ড ক্লিভেজটা শেষ হয়েছে, আমাদের আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে CO বন্ধন বিভাজন, অর্থাৎ CO বন্ড ক্লিভেজ কিভাবে হয়ে থাকে সেটা আমরা মেকানিজমের দিন পরে দেখবো। বাট আমরা আজকে রিঅ্যাকশনটা দেখে নিই, যে রিঅ্যাকশনটা হয় কি রিঅ্যাকশন হয়। এখানে CO বন্ধন বিভাজনের জন্য যেটা আমাদের প্রথমে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে লুকাস রিএজেন্ট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের বোর্ড এক্সাম এবং নিটের পারপাসে। লুকাস রিএজেন্ট, ঠিক আছে, বা এটাকে আমরা বলে থাকি লুকাসের বিকারক। লুকাসের বিকারক, লুকাস রিএজেন্ট। লুকাস রিএজেন্ট কি না, লুকাস রিএজেন্ট হচ্ছে কনসেন্ট্রেটেড HCl এবং ZnCl2 মিক্সচারকে আমরা একত্রে বলে থাকি কি? লুকাস রিএজেন্ট। এটা কিন্তু তোমাদের বোর্ডে প্রচুর বার প্রশ্ন এসেছে তোমাদের এইচএস বোর্ডে, যে কনসেন্ট্রেটেড HCl প্লাস ZnCl2 মিক্সচারকে আমরা বলে থাকি লুকাস রিএজেন্ট। তো এই লুকাস রিএজেন্ট কি করে? এই লুকাস রিএজেন্ট দিয়ে আমরা কি করতে পারি? এই লুকাস রিএজেন্ট দিয়ে আমরা 3 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহল এবং 1 ডিগ্রি অ্যালকোহলের ডিস্টিংশন করতে পারি। অর্থাৎ আমরা বুঝতে পারি কোন অ্যালকোহলটা 3 ডিগ্রি, কোন অ্যালকোহলটা 2 ডিগ্রি এবং কোন অ্যালকোহলটা 1 ডিগ্রি। কি করে বুঝবো? যেটা হচ্ছে, আমি প্রথমে একদম নরমালি রিঅ্যাকশনটা বলে দিচ্ছি, তারপরে যে ROH এর সাথে আমরা কি করি? HCl এর রিঅ্যাকশন ঘটাই এবং আমরা ক্যাটালিস্ট হিসাবে ইউজ করি এখানে ZnCl2। ঠিক আছে? তাহলে এখান থেকে যদি আমরা ক্যাটালিস্ট হিসেবে ZnCl2 ইউজ করি, আমার রিঅ্যাকশন মিডিয়াম থেকে H2O বেরিয়ে যায়। ঠিক আছে? H2O বেরিয়ে যায় এবং প্রোডাক্ট হিসেবে তৈরি হয় RCl, অর্থাৎ অ্যালকাইল হ্যালাইড তৈরি হয়। অ্যালকাইল হ্যালাইড তৈরি হয়। এবারে একটা জিনিস মাথায়, এই যে অ্যালকাইল হ্যালাইডটা তৈরি হলো, এটা হচ্ছে আমার ওয়াটারে not readily soluble,
অর্থাৎ ওয়াটারে ভালো সলিউবিলিটি নেই। তাহলে ওয়াটারে ভালো সলিউবিলিটি না থাকার জন্য এটা কি করবে, এটা টার্বিডিটি দেখায়, অর্থাৎ ঘোলাটে হয়ে যায়। তার মানে যখনই রিয়াকশনটা হবে তখনই আমরা দেখতে পাবো যে একটা ঘোলাটে ভাব দেখতে পাওয়া যাচ্ছে বা টার্বিডিটি সৃষ্টি হচ্ছে। তোমাকে যদি প্রশ্ন করে যে টার্বিডিটিটা কেন তৈরি হয়, না এখানে RCl এর জন্য তৈরি হবে। এই RClটা দ্যাট ইজ নট রেডিলি সলিউবল ইন ওয়াটার, সেজন্য এখানে এটা কি হয়ে যাবে, ঘোলাটে হয়ে যাবে। তাহলে দেখো এখানে কি হবে, এখানে কি করে আমরা ডিস্টিংশনটা করতে পারবো, আমরা মেকানিজমের পরের দিন দেখে নেব। যে যদি 3 ডিগ্রি অ্যালকোহল হয় তাহলে উইদিন সেকেন্ড, জাস্ট রিঅ্যাকশনটা হওয়ার সাথে সাথে উইদিন সেকেন্ড টার্বিডিটি আসবে, উইদিন সেকেন্ড টার্বিডিটি আসবে যদি 3 ডিগ্রি হয়। যদি 2 ডিগ্রি হয় তাহলে কি আসবে, তাহলে 5 মিনিট পর টার্বিডিটি আসবে, 5 মিনিট পর টার্বিডিটি আসবে। আর যদি 1 ডিগ্রি হয় নর্মাল টেম্পারেচারে, অর্থাৎ রুম টেম্পারেচার, মানে যে টেম্পারেচারে আমরা মোটামুটি থাকি সেই টেম্পারেচারে তো রিঅ্যাকশনটা হবেই না। এবার যদি আমরা হিট করি তাহলে 30 মিনিট পর কি পাবো, আমরা টার্বিডিটিটা পাবো। এটা হচ্ছে আমার একদম 3 ডিগ্রি, 2 ডিগ্রি এবং 1 ডিগ্রি অ্যালকোহল বোঝার সবচেয়ে সোজা উপায়, যে আমি লুকাস রিএজেন্ট ব্যবহার করব। লুকাস রিএজেন্ট ব্যবহার করলে আমার সেখানে টার্বিডিটি আসবে, এবং টার্বিডিটিটা যখন তৈরি হবে তখন কি হবে, তখন সেখানে আমরা বিভিন্ন টাইম অনুসারে আমরা বলতে পারবো যে কোনটা 3 ডিগ্রি, কোনটা 2 ডিগ্রি এবং কোনটা 1 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে এখানে যদি তুমি লক্ষ্য করো, দেখো এখানে আমার কি হয়েছে, এখানে কিন্তু আমার আর ও বন্ডটা ব্রেক করেছে, অর্থাৎ এই বন্ডটা ব্রেক করেছে। তাহলে এটা আমার কি বন্ড, আর ও বন্ড। তাহলে আর ও বন্ডটাকে আমরা কি বলছি এখানে, তাহলে আমার কি ক্লিভেজ হচ্ছে, CO বন্ড ক্লিভেজ হয়ে যাচ্ছে এখানে। ক্লিয়ার? তাহলে কিভাবে পুরো জিনিসটা হলো আমরা বুঝতে পারলাম। আমরা মেকানিস্টিক্যালি পরের দিন দেখবো কেন 3 ডিগ্রিতে এরকম হচ্ছে, কেন 2 ডিগ্রিতে এরকম হচ্ছে, বা এটাও আমরা দেখবো যে 1 ডিগ্রি অ্যালকোহল হলেই কি লুকাস টেস্ট দেবে, বা 1 ডিগ্রি অ্যালকোহল হলেই কি লুকাস টেস্টটা দেবে না, কিরকম না আমরা পরের দিন ইন ডিটেইলসে আলোচনা করব, এবং কোনো আরো যে সমস্ত CO বন্ড ক্লিভেজ আছে সেগুলোকেও আমরা আলোচনা করব। আবারও বলছি, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখবে, কারণ এখানে আমি কিন্তু কথা যেগুলো বলছি নোট আকারে কিছু লেখাচ্ছি, বাট কিছুটা তোমাদের শুনতে শুনতে খাতায় নোট করতে হবে। তাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা কিন্তু কন্টিনিউয়াসলি দেখবে, কারণ এটা কিন্তু তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। আর যদি ভিডিওটা ভালো লাগে তোমরা ভিডিওটা শেয়ার করো, সব বন্ধুদের মধ্যে বেশি বেশি করে পৌঁছে দাও, চ্যানেলটাতে সাবস্ক্রাইব করো, এবং ভিডিও দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ।